আজকের ক্লাসে আমার সমস্ত ছাত্রছাত্রীদের আবার স্বাগত জানাই। আজকে আমরা পড়ব পৃষ্ঠতলীয় রসায়ন বা সারফেস কেমিস্ট্রি। এর আন্ডারে প্রথম টপিক আমাদের হচ্ছে অধিশোষণ। অধিশোষণ কাকে বলে? না, যখন কোনো পদার্থ তার সংস্পর্শে থাকা অপর একটি পদার্থের অভ্যন্তরে প্রবেশ না করে সেই পদার্থের পৃষ্ঠতলে সঞ্চিত বা কেন্দ্রীভূত হয়, তখন সেই ঘটনাকে অধিশোষণ বলে। তাহলে গ্যাস এই যে যারা যে সমস্ত পদার্থ অন্য পদার্থের পৃষ্ঠতলে সঞ্চিত হচ্ছে, ঠিক আছে? তার মানে যদি আমরা একটা ছবি আঁকি এখানে, যে এইটা একটা ধরা যাক একটা পদার্থ, এখানটাতে এর যে পৃষ্ঠ আছে, এর পৃষ্ঠে পৃষ্ঠে কিছু কিছু গ্যাস, যেমন হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এই টাইপের কিছু কিছু গ্যাস কিন্তু জমা হতে থাকে। এই ঘটনাটাকে বলা হয় অধিশোষণ। অধিশোষণ মনে রাখবে সবসময় পৃষ্ঠতলেই ঘটে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানটাতে দুটো পদার্থ আমরা দেখতে পাচ্ছি, একটা অধিশোষক, একটা অধিশোষিত পদার্থ। যেমন এখানে যদি আমরা আরেকবার এখানে আঁকি, যেমন এটা একটা একটা ব্লক নিচ্ছি, হয়তো নিকেলের একটা ব্লক নিলাম আমরা, নিকেলের একটা ব্লক নিলাম, এটা হচ্ছে নিকেলের একটা বা প্যালাডিয়ামের একটা ব্লক। হ্যাঁ, এখানে এইটা হচ্ছে অধিশোষক, যেটা শোষণ করবে সেটা হচ্ছে অধিশোষক, ঠিক আছে? এবং এর পৃষ্ঠে যদি আমরা হাইড্রোজেনের মতো গ্যাস যদি এখানে জুড়ে থাকে, তখন এই হাইড্রোজেনগুলোকে বলা হবে অধিশোষিত পদার্থ, ঠিক আছে? তাহলে অধিশোষককে, না যেটা শোষণ করবে সেটা হচ্ছে অধিশোষক, এবং যে পদার্থগুলো শোষিত হবে মানে অন্য পদার্থের উপরে জমা হবে, তাকে বলা হবে অধিশোষিত পদার্থ। অধিশোষণ, পরের টপিক আমাদের অধিশোষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা। পৃষ্ঠতলীয় ঘটনা এইভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি যে যে পরীক্ষার সাহায্যে দেখা গেছে যে একটা পদার্থর তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে, অধিশোষণের পরিমাণ বা অধিশোষণের মাত্রা তত বাড়বে, ঠিক আছে? যেমন ধরা যাক এইটি একটা বই, ঠিক আছে? এর এখানে কতগুলো পৃষ্ঠ আমরা দেখতে পাচ্ছি। এর পৃষ্ঠ আমরা দেখতে পাচ্ছি এখানে একখানা পৃষ্ঠ, হ্যাঁ, এখানে দুটো পৃষ্ঠ, ঠিক আছে? তাহলে এটা যদি নিকেলের ব্লক হয়, তাহলে এখানে গ্যাস শোষিত, গ্যাস অধিশোষিত কোথায় হবে? একদম সারফেসে, ঠিক আছে? এইগুলোতে সব জায়গাতে কিন্তু শোষিত হবে, অধিশোষিত হবে, আবার এখানেও শোষিত হবে, ঠিক আছে? এইবার এটাকে যদি আমরা গুঁড়ো করি, ধরা যাক এটাকে আমরা ভাঙছি, তাহলে কি? এখন দেখো এর মাত্র দুখানা, এই দুখানা মোট তল আছে আর এই সাইডে আছে, কিন্তু এখানে যদি আমরা দেখো এখানে যদি গুঁড়ো করি, দেখো কেটে ছিঁড়ে দিলাম, তাহলে কি এই দুটো পৃষ্ঠ তো আগে ছিল না, এখন কি ছিল? যখন এটা একদম সলিড ছিল তখন ভিতরের পৃষ্ঠগুলো কি ছিল? না, ছিল না। এখন কি হয়ে যাবে? এটা আমাদের দেখো এখানে এই দুটো তল বেড়ে গেল, আবার একটা তল বেড়ে গেল। একই রকম ভাবে যদি আমরা এটাকে একটা দেখি যে এটা একটা পদার্থ, কিন্তু এখানে এটা ধরা যাক ভাঙা যাচ্ছে না, তাহলে এর যতটা পৃষ্ঠতল আমরা দেখছি, কিন্তু একে যদি আমরা ভেঙে দিই, এখন কি হবে? এই গোটা একটা তল পাওয়া গেল, আবার ভিতরেও দেখো অনেকখানি তল পাওয়া গেল, ঠিক আছে? তাহলে মনে রাখবো, যত আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়বে, যত পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়বে তত অধিশোষণের পরিমাণ বা মাত্রা বাড়বে, তাই বলা হয় অধিশোষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা। একটা ছবি যদি দেখি, এইটি এখানে একটি পদার্থ এটি ছিল, এবার এইখানে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? এইটি, আবার এইটি, তাহলে এই দুটো তল কিন্তু আগে ছিল না, দেখো এই দুটো তল কি ছিল? না, ছিল না। তাহলে আগে যতটা অধিশোষণ হতো এখন কিন্তু বেশি করে হবে। তাহলে আমরা লিখতে পারি লিখতে পারি এই তলগুলো হচ্ছে বাড়তি তল, ঠিক আছে? এবং যত পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়বে তত কিন্তু অধিশোষণের মাত্রাও বাড়বে। এর দ্বারা বলা হবে অধিশোষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা। এরপর আছে বিশোষণ। বিশোষণ একদম অধিশোষণের উল্টো পদ্ধতি, হ্যাঁ, যে প্রক্রিয়াতে অধিশোষকের পৃষ্ঠতল থেকে অধিশোষিত পদার্থ দূরীভূত হয় এবং উক্ত পদার্থে পুনঃপ্রাপ্তি ঘটে। যেমন ধরা যাক এইখানে যেমন আমরা দেখছি একটা নিকেলের ব্লকে হাইড্রোজেনগুলো, হ্যাঁ, অধিশোষিত অবস্থায় ছিল। এখন যদি আমরা হিট করে দিই তখন কি হবে? হাইড্রোজেনগুলো সারফেস থেকে বেরিয়ে চলে যাবে। তাহলে এই যে সারফেস থেকে বেরিয়ে চলে গিয়ে হাইড্রোজেনগুলো পুনরুদ্ধারের যে ঘটনা, অর্থাৎ অধিশোষণের একদম বিপরীত ঘটনাকে বলা হবে
বিশোষণ। তাহলে বিশোষণ কাকে বলছে? না যে প্রক্রিয়ায় অধিশোষকের পৃষ্ঠতল থেকে অধিশোষিত পদার্থ দূরীভূত হয় এবং উক্ত পদার্থের পুনঃপ্রাপ্তি ঘটে তাকে বিশোষণ বলে। পরের টপিক আমাদের শোষণ। শোষণ হচ্ছে যখন একটি পদার্থ তার সংস্পর্শে থাকা অপর একটি পদার্থের অভ্যন্তরে প্রবেশ করে ওই পদার্থের সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই ঘটনাকে শোষণ বলে। যেমন অ্যামোনিয়া জলে খুব বেশি মাত্রায় দূষিত হয়, সুতরাং অ্যামোনিয়া যখন জলের সংস্পর্শে আসবে, অ্যামোনিয়া কিন্তু জলের সমস্ত জায়গায় প্রবেশ করবে। যেমন স্পঞ্জকে যদি আমরা জলে ডোবাই, তখন কি হবে? স্পঞ্জ এমনিতে পোরাস, খুব ছিদ্র থাকে, তখন স্পঞ্জের প্রতিটি ভিতরে, স্পঞ্জের ভিতর কিন্তু জল ঢুকে যাবে। সুতরাং এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা শোষণের ঘটনা। অধিশোষণের কারণ। অধিশোষণের কারণ, ধরা যাক এটা একটা পাত্রের মধ্যে জল আছে, বা একটা পাত্রের মধ্যে জলই ধরলাম, তাহলে এই ভিতরে যে জলের কণাগুলো থাকবে, ধরা যাক এখানে ভিতরের একটা জলকণা, তার উপর পার্শ্ববর্তী কণাগুলোর একটা টান আছে বা একটা বল কাজ করবে। যেমন এইটার উপর কি বল কাজ করছে আমরা দেখি, এখানে বল কাজ করছে, একে এই দিক বরাবর সব দিক বরাবর কিন্তু একটা বল কাজ করছে। সুতরাং এখানে লব্ধি বল কিন্তু শূন্য। ধরা যাক পদার্থের মাঝখানে যদি এই কণাটাকে ধরি আমরা, তাহলে এরকম মধ্যবর্তী অবস্থানে কণার যে বলটা অনুভব করছে তার লব্ধি কিন্তু শূন্য। কিন্তু পৃষ্ঠতলে, ধরা যাক যদি পৃষ্ঠতলে একটি কণা থাকে, তার উপর কেমন বলগুলো কাজ করছে? এদিক বরাবর, এখানে, এইখানে, এইখানে এবং এখানে। তাহলে উপর দিকের কিন্তু বলগুলো কাজ করতে পারছে না। সুতরাং এখানে কিন্তু একটা অসম বল কাজ করছে, যাকে আমরা বলছি অপ্রতিমিত বল। তাহলে এই সারফেস, এইখানটাতে যে দুটো আমাদের সাইড, যেটা আমাদের এইখানটাতে যদি যে সমস্ত জায়গাগুলো থাকবে, তার প্রতি কি হবে? এখানে যদি সাপোজ গ্যাসের মলিকুল থাকে, তার প্রতি কিন্তু এই পদার্থের উপরে সারফেসটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং উপরে থাকা যদি হাইড্রোজেন গ্যাস থাকে, তাকে কিন্তু এ দুর্বল বন্ধন গঠন করবে। এই কারণেই পদার্থের উপরে তলেই কিন্তু অধিশোষণটা ঘটবে, মাঝখানে কিন্তু ঘটবে না। তাহলে কি হলো? এখানে মাঝখানে যদি থাকে, পদার্থের মাঝখানে ভিতরে যে কণাগুলো থাকবে, সেগুলো কিন্তু ভিতরে থাকার জন্য এদের লব্ধি বল শূন্য হবে। লব্ধি বল শূন্য হওয়ার জন্য এখানে কিন্তু অধিশোষণ হবে না। কিন্তু পৃষ্ঠতলে অসম বা অপ্রতিসম বল কাজ করবে, তার জন্য কিন্তু অধিশোষণ হবে। অর্থাৎ ওর পাশাপাশি যে সমস্ত গ্যাসের অণু থাকবে, তাদেরকে কিন্তু ওর পৃষ্ঠতলে আকর্ষণ করবে এবং অধিশোষিত করে ফেলবে। পরের টপিক, অধিশোষণ প্রক্রিয়ায় সিস্টেমের মুক্ত শক্তির পরিবর্তন। মনে রাখবে, যে কোনো প্রক্রিয়া যেটা স্বতঃস্ফূর্ত হবে, সেই প্রক্রিয়াতে কিন্তু ডেল্টা জি কে মাস্ট নেগেটিভ হতেই হবে। আমরা জানি যে কোনো প্রক্রিয়াকে স্বতঃস্ফূর্ত হতে গেলে ডেল্টা জি অবশ্যই নেগেটিভ হতে হবে। ঠিক আছে? আচ্ছা, অধিশোষণ প্রক্রিয়া সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন। অধিশোষণ প্রক্রিয়াতে কি হচ্ছে, আমরা যদি এখানে ছোট করে একটা ছবি এখানে আঁকি, যে এইটা একটা জায়গা, একটা ধরা যাক একটা প্যালাডিয়ামের একটা ব্লক ছিল, আর হাইড্রোজেনগুলো এখানে ঘুরে বেড়াচ্ছিল। তাই যখন অধিশোষণ হবে, তখন এদের দুর্বল আকর্ষণ, একটা ভ্যান্ডার ওয়ালস বল সৃষ্টি হবে। তাহলে কি হবে? আগে এরা ঘুরে বেড়াচ্ছিল, এন্ট্রপি বেশি ছিল, কিন্তু এখন যখন বাইন্ড হয়ে গেল, তখন কিন্তু আর বেশি ঘুরে বেড়াতে পারছে না। তাহলে প্রক্রিয়াতে এন্ট্রপি কি হবে? হ্রাস পাবে। অর্থাৎ এখানে পদার্থের এন্ট্রপি ডেল্টা এস ইকুয়ালস টু নেগেটিভ। পরের টপিক, অধিশোষণ প্রক্রিয়া সিস্টেমের এনথালপির পরিবর্তন। তো এনথালপিকে আমরা ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করি। আমাদের এই সমীকরণ আমরা থার্মোডাইনামিক্স থেকে জানছি, ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তাহলে আমরা ডেল্টা এইচ এর পরিবর্তন কেমন হবে এটা আমাদেরকে জানতে হবে। তাহলে এখন দেখো, যে কোনো প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হতে গেলে ডেল্টা জি কে হতে হয় নেগেটিভ হতে হবে। আবার ডেল্টা এসটাও কিন্তু নেগেটিভ হবে। ঠিক আছে? টি কখনো নেগেটিভ নয়। সুতরাং টিটা যদি পজিটিভ হয়, তাহলে এখানে কি ছিল? ডেল্টা এইচ ছিল। দেখো, এর বদলে ডেল্টা জি এর বদলে নেগেটিভ, ডেল্টা এইচ কে ডেল্টা এইচ রাখলাম,
মাইনাস টি অলওয়েজ প্লাস, সুতরাং এখানে টি এর জন্য প্লাস পার্ট রাখলাম। এবার এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস, তাহলে নেগেটিভ ইকুয়ালস টু ডেল্টা এইচ প্লাস সামথিং তাহলে ডেল্টা এইচ এর ভ্যালুটা কি হবে, সিস্টেমটিকে মনে রাখবে, সিস্টেমটিকে স্বতঃস্ফূর্ত হতে গেলে এখন ডেল্টা এইচটি কি হতে হবে, অনেক বেশি নেগেটিভ হতে হবে। আবার বলি, আমরা জানি ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, তাহলে ডেল্টা জি যে কোনো প্রক্রিয়াকে স্বতঃস্ফূর্ত হতে হলে নেগেটিভ হতে হবে, এন্ট্রপি হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসাচ্ছি ডেল্টা জি এর বদলে নেগেটিভ, ডেল্টা এইচকে ডেল্টা এইচ রাখলাম, টিটাকে একটা প্লাস বা একটা এখানে এখানে যদি বলে টি রাখবো তো ওকে, তাহলে টি রাখলাম, তাহলে এটাকে টি রাখলাম। ঠিক আছে, এবং মানে সামথিং ভ্যালু অফ টি এখানে এলো। তারপরে এবারে মাইনাসে 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 কি চলে আসে, মাইনাসে মাইনাসে প্লাস। এখন ডেল্টা এইচ এর ভ্যালুটা কি হবে, ডেল্টা এইচ এর ভ্যালুটাকে অনেক বেশি নেগেটিভ হতে হবে। ঠিক আছে, সিস্টেমকে স্বতঃস্ফূর্ত হতে গেলে এখন ডেল্টা এইচকে অনেক বেশি নেগেটিভ হতে হবে। অতএব আমরা এখানে লিখতে পারি ডেল্টা এইচ ইকুয়ালস টু অলসো নেগেটিভ। সুতরাং এখানে আমরা অধিশোষণ প্রক্রিয়াতে কি কি টপিক দেখলাম, ডেল্টা জি ইকুয়ালস টু নেগেটিভ, ডেল্টা এস ইকুয়ালস টু অলসো নেগেটিভ। এটা মাল্টিপুলে খুব পরে মনে রাখবে যে এনথ্যালপির এখানে অধিশোষণ প্রক্রিয়াতে ডেল্টা জি, ডেল্টা এইচ, ডেল্টা এস সবগুলো নেগেটিভ হবে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কেমন করে আসে না, বলে দেখা যায় অধিশোষণ একটি তাপদায়ী প্রক্রিয়া। ঠিক আছে, এটা তোমাকে মনে রাখতে হবে। পরের টপিক অধিশোষণের প্রকারভেদ। অধিশোষণ দু প্রকারের হচ্ছে, ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণ। ভৌত অধিশোষণ কি না, যে অধিশোষণ প্রক্রিয়ায় অধিশোষিত পদার্থের কণাগুলি অধিশোষকের পৃষ্ঠতলে ভ্যান ডার ওয়ালস বলের প্রভাবে আবদ্ধ থাকে। ঠিক আছে, এখানে কে আকর্ষণ করছে, সারফেস একটা ধরি নিকেলের পৃষ্ঠ বা প্যালাডিয়াম বা প্লাটিনামের পৃষ্ঠে কে হাইড্রোজেন গ্যাসকে বা কার্বন ডাইঅক্সাইড বা অ্যামোনিয়া গ্যাসকে কে অধিশোষিত করছে, এখানে করছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। তাহলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের প্রভাবে যে অধিশোষণ ঘটে তাকে ভৌত অধিশোষণ বলে। যেমন চারকোলের পৃষ্ঠতলে বিভিন্ন গ্যাসের অধিশোষণ। ঠিক আছে, বৈশিষ্ট্য স্বাতন্ত্রতার অভাব। স্বাতন্ত্রতার অভাব হচ্ছে যে কোনো কঠিন অধিশোষক পৃষ্ঠতলে যে কোনো গ্যাস অধিশোষিত হতে পারে। যেমন চারকোলের পৃষ্ঠে আমরা হাইড্রোজেনও গ্যাস অধিশোষিত করতে পারি, আবার কার্বন ডাইঅক্সাইড গ্যাসও কিন্তু অধিশোষিত করতে পারি। ঠিক আছে, যে কোনো পদার্থেই কিন্তু যে কোনো গ্যাস অধিশোষিত হতে পারবে। এটা হয়ে গেল আমাদের স্বাতন্ত্রতার অভাব। অধিশোষিত পদার্থের প্রকৃতি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে মনে রাখবে যে সমস্ত গ্যাসকে সহজে তরলে পরিণত করা যায় তাদের অধিশোষণের মাত্রা বেশি হয়। যেমন আমরা জানি অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, HCl, কার্বন ডাইঅক্সাইড এদেরকে তরলে পরিণত করা যায়, তাই এদের কিন্তু অধিশোষণের মাত্রা কিন্তু বেশি হবে। এখানে আমরা আরো বলতে পারি যে সমস্ত গ্যাসকে সহজে তরলে পরিণত করতে পারবো, অর্থাৎ যাদের সংকট উষ্ণতার মান খুব বেশি, হ্যাঁ, তাদের মধ্যে কি আছে, নিজেদের মধ্যে আকর্ষণ বল কিন্তু খুব বেশি। ঠিক আছে, তাই তারা খুব বেশি মাত্রায় অধিশোষিত হবে। কিন্তু যাদের ক্ষেত্রে সংকট উষ্ণতার মান কম, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এদের কিন্তু অধিশোষকের পৃষ্ঠতলে অধিশোষণের মাত্রা অনেক কম হবে। ঠিক আছে, এখানে যেমন এটাই বললাম, যাদের সহজে তরলে পরিণত করা যায় না, অর্থাৎ যাদের সংকট উষ্ণতার মান কম। এখানে সংকট উষ্ণতার মান কম কাদের, এদের সংকট উষ্ণতার মান কম, তাই এদেরকে আমরা সহজে তরলে পরিণত সহজে আমরা অধিশোষিত করতে পারবো না। পরের টপিক হচ্ছে এই যে ভৌত অধিশোষণ হচ্ছে পরাবর্ত প্রকৃতির। চাপের প্রভাব, চাপ বাড়াবো যত অধিশোষণের মান কিন্তু অধিশোষণের মান বাড়বে। ঠিক আছে, চাপ বাড়ালে অধিশোষণের মাত্রা বৃদ্ধি পাবে। আর উষ্ণতার প্রভাব কি, যত আমরা একটু আগে দেখলাম বিশোষণ আমাদের উচ্চ উষ্ণতাতে বিশোষণ হয়ে যেতে পারে, অর্থাৎ আমাদের নিম্ন উষ্ণতাতে অধিশোষণের মানটা খুব ভালো হয়, তাই উষ্ণতা যদি বাড়ে অধিশোষণের মানটা বা মাত্রাটা কমে যাবে। মনে রাখো ভৌত অধিশোষণের ক্ষেত্রে, ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হবে, উষ্ণতা বাড়লে অধিশোষণের মাত্রা কমে যাবে। অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, একটু আগেই দেখলাম যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বেশি হয়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে অধিশোষণের মাত্রা কিন্তু বাড়বে।
ঠিক আছে। এখানে আরেকটু উদাহরণ আমি দিতে পারি, যেমন একটা চক গুণা ছিল, একটা যদি চকের ছবি আমরা আঁকি যে এইটা হচ্ছে একটা চক, তাহলে একে গুণা করলে কি হবে, এখানে যদি আমি ভাঙি তাহলে কি হবে, এইটা দেখো এইটা এই অংশটা আর এই অংশটা, তাহলে এটা ছিল না, তাহলে অধিশোষণের মাত্রা আবার বাড়বে। আবার যদি একে আরো গুণা গুণা করি তাহলে কি হবে, এখানে কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু অনেক বেড়ে যাবে। সুতরাং অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বাড়ে, অধিশোষণের মাত্রাও কিন্তু বাড়বে। এবং ভৌত অধিশোষণ হচ্ছে বহু আণবিক স্তর, অর্থাৎ একটা যদি আমরা এখানে একটা রাখি যে এর একটা সারফেসে হাইড্রোজেন 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 রইল, এমন নয়, এর উপরও কিন্তু হাইড্রোজেন গ্যাসের স্তর কিন্তু একটা তৈরি করতে পারবে। সুতরাং এই জন্যই বলছে এটা যে ভৌত অধিশোষণের ক্ষেত্রে কিন্তু বহু আণবিক স্তর গঠিত হয়। এরপরের টপিক রাসায়নিক অধিশোষণ। তাহলে এখানে ভৌত অধিশোষণ আমরা কি দেখলাম, ভ্যান ডার ওয়ালস বল দ্বারা আবদ্ধ থাকে। রাসায়নিক অধিশোষণে কি হয় না, যে অধিশোষণ প্রক্রিয়ায় অধিশোষিত পদার্থের কণাগুলি রাসায়নিক বন্ধনের মাধ্যমে অধিশোষকের পৃষ্ঠতল আবদ্ধ থাকে, তাকে রাসায়নিক অধিশোষণ করে। তাহলে এখানে কিভাবে জুড়ে থাকবে না, রাসায়নিক বন্ধনের মাধ্যমে অধিশোষণ প্রক্রিয়াটি হবে। যেমন উদাহরণ কি হতে পারে, যে নিকেল প্লাটিনাম প্রভৃতি পৃষ্ঠতলে হাইড্রোজেন গ্যাসের অধিশোষণ। বৈশিষ্ট্য সুনির্দিষ্ট প্রকৃতি, যেমন আমাদের আগেটাই ভৌত অধিশোষণে কি ছিল না, যে কোনো পদার্থে যে কোনো গ্যাস কিন্তু অধিশোষিত হতে পারবে, কিন্তু এখানে সুনির্দিষ্ট প্রকৃতি বলতে বোঝায় যে একটা নির্দিষ্ট প্রকারের সলিডেই নির্দিষ্ট প্রকারের গ্যাসই কিন্তু অধিশোষিত হবে। যেমন আমরা প্লাটিনামের ব্লকে আমাদের হাইড্রোজেন গ্যাসই কিন্তু অধিশোষিত ঘটবে, কিন্তু Al2O3 অ্যালুমিনা দ্বারা হাইড্রোজেন গ্যাসের অধিশোষণ হবে না। তাহলে কি সুনির্দিষ্ট প্রকৃতির ছিল, হ্যাঁ, সুনির্দিষ্ট প্রকৃতির হলো এখানে। সুনির্দিষ্ট প্রকৃতি কি না, নির্দিষ্ট সারফেসে নির্দিষ্ট গ্যাসই কিন্তু অধিশোষিত হবে, যে কোনো অধিশোষকে যে কোনো গ্যাস অধিশোষিত হবে না। পরের টপিক হচ্ছে অপরাবর্ত প্রকৃতি, সক্রিয়করণ শক্তি। মনে রাখতে হবে যে রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে সক্রিয়করণ শক্তি কিন্তু অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি। আমাদের রাসায়নিক অধিশোষণটার ক্ষেত্রে সক্রিয়করণের শক্তির মান কিন্তু উচ্চ। পরের টপিক হচ্ছে চাপে প্রভাব। একই রকম, চাপ যত বাড়াবো অধিশোষণের মাত্রা কিন্তু বাড়বে, অর্থাৎ বেশি চাপ দিলে বেশি গ্যাস অধিশোষিত হবে। উষ্ণতার প্রভাব, আমরা একটু আগে দেখলাম যে উচ্চ সক্রিয়করণ শক্তির দরকার হয়, ঠিক আছে। তাহলে মনে রাখবো যে এই ধরনের এই ধরনের বা রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কি হবে, যেহেতু রাসায়নিক অধিশোষণে উচ্চ সক্রিয়করণ শক্তি প্রয়োজন, তাই উচ্চ উষ্ণতায় এগুলির অধিশোষণের মাত্রাও বাড়বে, অর্থাৎ উষ্ণতার মান বাড়লে অধিশোষণের মাত্রাও কিন্তু বাড়বে। আর অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল একই, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে রাসায়নিক অধিশোষণের মাত্রাও কিন্তু বাড়তে থাকবে। আর এক আণবিক স্তর, এইগুলো কিন্তু এক আণবিক স্তর গঠন করবে, ঠিক আছে। ভৌত অধিশোষণ আমরা কি দেখেছিলাম, একাধিক আণবিক স্তর হতে পারে, কিন্তু রাসায়নিক অধিশোষণে আমাদের এক আণবিক স্তর বিশিষ্ট অধিশোষণই হবে। আমাদের পরের টপিক কঠিন দ্বারা গ্যাসীয় পদার্থের অধিশোষণে প্রভাবকারী বিষয়সমূহ। মানে কোন কোন বিষয়সমূহ একটা কঠিন পদার্থ কিভাবে অধিশোষণ করবে, কেমন ভাবে করবে, হ্যাঁ, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। যেমন প্রথম টপিক হচ্ছে গ্যাসের প্রকৃতি। এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত গ্যাসের সংকট উষ্ণতার মান বেশি হলে কি হবে, ওই সমস্ত গ্যাসগুলি নিজেদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল খুব বেশি থাকবে। অর্থাৎ মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, এদের ক্ষেত্রে কি হচ্ছে, সংকট উষ্ণতার মানটা বেশি। সংকট উষ্ণতার মান বেশি হয় কি হচ্ছে, এদের নিজেদের মধ্যে আকর্ষণ বল অনেক বেশি হবে, এবং অনেক বেশি হয় এদের মধ্যে অধিশোষণের মাত্রাও কিন্তু বেশি হবে, মনে রাখতে হবে। তাহলে কি গ্যাসের প্রকৃতির ক্ষেত্রে কি বলবো, সংকট উষ্ণতার মান যাদের ক্ষেত্রে বেশি তাদের নিজেদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি এবং অধিশোষণের মাত্রাও তাদের ক্ষেত্রে বেশি। যেমন মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড ক্ষেত্রে
তারা কিন্তু বেশি মাত্রা অধিশোষিত হবে। আর যে উল্টো করে আমরা বলতে পারি যে সমস্ত গ্যাসের এই যে আমাদের সংকট উষ্ণতার মান কম, তাদের নিজের মধ্যে আকর্ষণ বল, আন্তরাণবিক আকর্ষণ বলটা কম এবং অধিশোষণের মাত্রাও কিন্তু কম হবে, যেমন এখানটাতে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা বলতে পারি। পরের টপিক হচ্ছে অধিশোষকের প্রকৃতি। সমপরীক্ষাকালীন শর্তে একই গ্যাস বিভিন্ন কঠিন অধিশোষক দ্বারা বিভিন্ন মাত্রা অধিশোষিত হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা যদি এখানটাতে যেমন একটা নিকেলের ব্লক নিই, আরেকটা ব্লক নিচ্ছি যেখানে Al2O3 আমরা নিয়েছি, ঠিক আছে। এবারে নিকেল যত পরিমাণ একই শর্তে যত পরিমাণ হাইড্রোজেন অধিশোষণ করবে, অনেক বেশি করে হাইড্রোজেন অধিশোষণ করবে, তুলনায় কিন্তু অ্যালুমিনা Al2O3 অধিশোষণ করবে অনেক কম, ঠিক আছে। সুতরাং এখান থেকে কি বলবো যে বিভিন্ন অধিশোষক একই শর্তে বিভিন্ন পরিমাণ গ্যাস কিন্তু অধিশোষণ করবে, ঠিক আছে। আবার অ্যালুমিনা যত পরিমাণ জলীয় বাষ্প অধিশোষণ করবে, হ্যাঁ, প্লাটিনাম কিন্তু তত বেশি করতে পারবে না, ঠিক আছে। যেমন এখানে কি বললাম, নিকেল যত বেশি একই শর্তে নিকেল অনেক বেশি পরিমাণ কিন্তু হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করতে পারবে, কিন্তু অ্যালুমিনা অনেক কম পরিমাণে পারবে। তার মানে কি বিভিন্ন অধিশোষক বিভিন্ন পরিমাণ অধিশোষণ করতে পারবে। আবার এখানটাতে আমরা আরেকটা উদাহরণ মাত্র বললাম যে প্লাটিনাম যত পরিমাণ H2O কে অধিশোষিত করতে পারবে, তার থেকে কিন্তু Al2O3 তার থেকে এই জলকে এটা করবে অনেক বেশি পরিমাণ, এটা হবে অনেক কম পরিমাণ। অর্থাৎ অধিশোষক আলাদা হয়ে গেলে অধিশোষণের মাত্রাও কিন্তু বিভিন্ন রকম হয়ে যাবে। পৃষ্ঠতল ক্ষেত্রফল আরো আগে দুবার বললাম, কিরকম না পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে, বাড়লে অধিশোষণের মাত্রা কিন্তু বাড়বে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে অধিশোষণের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। এরপর টপিক ভৌত উষ্ণতা। উষ্ণতার উপর কিভাবে ডিপেন্ড করবে ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণ। ভৌত অধিশোষণে আমরা উষ্ণতা কি দেখলাম যে কম উষ্ণতাতে ভালো হয়। ভৌত অধিশোষণ কম উষ্ণতাতে ভালো হবে, কিন্তু রাসায়নিক অধিশোষণের জন্য আমরা একটু আগে দেখলাম যে সক্রিয়করণ শক্তিটা উচ্চ লাগে, সেই জন্য রাসায়নিক অধিশোষণ কিন্তু বেশি উষ্ণতা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের এখানে দুখানা গ্রাফ করতে হবে যে x/m হচ্ছে অধিশোষণের মাত্রা আর ভার্সাস t ফর, এখানে আমরা কাদের জন্য করছি, এখানে আমরা ভৌত, আমরা যদি একটা সেপারেশন এখানে করে দিই, এটা ভৌত অধিশোষণের জন্য। ভৌত অধিশোষণের জন্য আমরা কেমন হবে, আমরা কি দেখলাম যে অধিশোষণ মাত্রা টেম্পারেচার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। অর্থাৎ টেম্পারেচার বেড়ে গেলে অধিশোষণের মাত্রা কম হবে। তাহলে গ্রাফটা আমাদের হয়ে যাবে, যদি টি স্থির, যদি চাপটা স্থির হয় তখন আমাদের গ্রাফটা হয়ে যাবে এরকম ভাবে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে রাসায়নিক অধিশোষণের গ্রাফটা কেমন হয়ে যাবে না, আমরা জানি যে যেহেতু বেশি সক্রিয়করণ শক্তি লাগে ইন কেস অফ রাসায়নিক অধিশোষণ, তাই গ্রাফটা হয়ে যাবে টেম্পারেচার বাড়ার সাথে সাথে অধিশোষণের মাত্রা কিন্তু বাড়বে, তারপর কমে যাবে, ঠিক আছে। এই যে গ্রাফটা দেখলাম এটা রাসায়নিক অধিশোষণের জন্য, এবং এই যে গ্রাফটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ভৌত অধিশোষণের জন্য। এরপর চাপের উপর কিভাবে ডিপেন্ড করে। কঠিন দ্বারা গ্যাসীয় পদার্থের অধিশোষণ প্রক্রিয়ায় গ্যাসের পদার্থের অণু কঠিনের পিঠে বা পৃষ্ঠতলে আবদ্ধ হয়, এর ফলে গ্যাসীয় দশার অণু সংখ্যা হ্রাস পায়। কাজেই লা-শাতেলিয়ারের নীতি অনুসারে স্থির উষ্ণতায় কঠিনের পৃষ্ঠতলে গ্যাসীয় পদার্থের অধিশোষণ প্রক্রিয়ার সাম্যাবস্থায় গ্যাসের চাপ বাড়লে অধিশোষণের সাম্যাবস্থা কিন্তু ডান দিকে সরে যাবে এবং অধিশোষণের মাত্রাও বৃদ্ধি পাবে। তাহলে এই যে চাপ বা গাঢ়ত্ব, এর উপর কিভাবে অধিশোষণ ডিপেন্ড করবে এই সংক্রান্ত সমীকরণ দিয়েছিলেন বিজ্ঞানী ফ্রয়েন্ডলিস। এই সমীকরণগুলোকে বলা হবে ফ্রয়েন্ডলিসের অধিশোষণ সমতাপীয়। তিনি যে সমীকরণগুলো দিয়েছিলেন সেই সমীকরণগুলো কি ছিল, x/m সমান
কে পি টু দি পাওয়ার 1/n। এটা চাপের জন্য, আর চাপের উপর ডিপেন্ড করছে। আর গাঢ়ত্ব, গাঢ়ত্বের জন্য কি ফর্মুলা দিয়েছিলেন, x/m সমান কে ইন্টু সি টু দি পাওয়ার 1/n। ঠিক আছে, এখন আমরা যদি আমরা লগ নিই, ঠিক আছে, এখানে x হলো m গ্রাম অধিশোষক দ্বারা অধিশোষিত গ্যাস বা দ্রাবকের পরিমাণ। কে এবং n, কে এবং এই যে কে এবং n যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ধ্রুবক, কে এবং n আমাদের ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা যদি লগ নিই, তাহলে দেখো লগ x/m সমান কি হবে, লগ কে ইন্টু পি টু দি পাওয়ার 1/n। তাহলে এখন যদি লগটাকে ভেঙে দিই তাহলে কি হবে, লগ x/m সমান লগ কে প্লাস লগ পি টু দি পাওয়ার 1/n, বা এক লগ x/m সমান লগ কে প্লাস 1/n লগ পি। একই রকম ভাবে এখানেও আমরা সমীকরণ পেয়ে যাব যে লগ x/m সমান লগ কে প্লাস 1/n লগ সি। এখন এই অধিশোষণ সংক্রান্ত আমাদেরকে দুখানা গ্রাফ কিন্তু আঁকতে হবে। যেমন প্রথম গ্রাফটা হচ্ছে, এখানে যদি আমরা লগ x/m ভার্সাস যদি আমরা লগ পি বা লগ সি এর গ্রাফ যদি আমরা আঁকি, তাহলে এটা কেমন হবে, গ্রাফটা হয়ে যাবে এরকম। ঠিক আছে, আমাদের ফর্মুলা কি ছিল, লগ x/m সমান লগ কে প্লাস 1/n লগ পি বা লগ সি, এটা ছিল। তাহলে এখানে দেখো এই যে লগ কে, এই যে লগ কে, এতটা অংশ হচ্ছে লগ কে, তাহলে এই অংশটা হয়ে গেল লগ কে। এটাকে কি বলছে, ইন্টারসেপ্ট বা ছেদিতাংশ। আর স্লোপ, স্লোপ হয়ে গেল 1/n। ঠিক আছে, তো এই গ্রাফটা মনে রাখবে। আরেকটা গ্রাফ আমাদের তৈরি করতে হবে, সেই গ্রাফটা হচ্ছে x/m ভার্সাস চাপ। তাহলে এটা খুব ভালো করে মনে রাখবে, এই দুটো গ্রাফ কিন্তু খুব ভালো করে তোমাদেরকে তৈরি করতে হবে। ঠিক আছে, পরীক্ষাতে খুব আসে যে ফ্রয়েন্ডলিসের সমীকরণ এবং সমীকরণগুলো বলো, এবং এই যে দুখানা গ্রাফ আমাদেরকে খুব ভালো করে তৈরি করতে হবে। পরের টপিক, অধিশোষণের প্রয়োগ। অধিশোষণ আমরা কোথায় কোথায় প্রয়োগ করব না, বায়ু শূন্য স্থান সৃষ্টিতে, দ্রবণ থেকে রঙিন পদার্থ দূরীকরণে, জলীয় বাষ্প দূরীকরণে, গ্যাস মুখোশ তৈরিতে, জলের মৃদুকরণে এবং নিষ্ক্রিয় গ্যাসের পৃথকীকরণে আমরা অধিশোষণ আমরা প্রক্রিয়াটা ব্যবহার করি। প্রথম পয়েন্ট হচ্ছে বায়ুশূন্য স্থান সৃষ্টিতে। হ্যাঁ, ধরা যাক একটা জায়গাকে বায়ুশূন্য করতে হবে, তাহলে কি হবে, পাম্পের দ্বারা যথাসম্ভব বাতাসটা আমরা বার করব, বার করে ওর মধ্যে আমরা সক্রিয় চারকোল যদি দিয়ে দিই, তাহলে কিন্তু মানে ধরা যাক এরকম একটা জায়গা আছে, এখানে পাম্প দিয়ে বাতাসটা বার করব, বার করার পরেও তো কিছুটা তো গ্যাস থাকবেই। তাহলে সেটা কি করব, এখানে আমরা সক্রিয় চারকোল দিয়ে দেবো, কারণ চারকোল বিভিন্ন গ্যাসকে অধিশোষিত করার ক্ষমতা রাখে। আর তারপরে টপিক হচ্ছে দ্রবণ থেকে রঙিন পদার্থ কিভাবে দূর করব না, যেমন আমরা চিনি, যখন আমরা আখ থেকে চিনি তৈরি করি তখন সবুজ সবুজ ভাব থেকে যায়, তখন আমরা ওখানে সক্রিয় চারকোল দিয়ে আমরা ফ্রেশ একদম কালারলেস চিনি আমরা তৈরি করতে পারি। এরপর জলীয় বাষ্প দূরীকরণে আমরা সিলিকা জেল ব্যবহার করতে পারি। আমরা একটু যদি এখানে জলীয় বাষ্প দূরীকরণে আমরা সিলিকা জেল দিতে পারি, বা আমরা অ্যালুমিনা জেল আমরা দিতে পারি। গ্যাস মুখোশ এ আমরা সক্রিয় চারকোল ব্যবহার করে আমরা তৈরি করতে পারি। জলের মৃদুকরণে আয়ন বিনিময় রেজিন অধিশোষণ প্রক্রিয়ার মাধ্যমে করজলে উপস্থিত ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নকে দূরীভূত করতে পারে।
এবং নিষ্ক্রিয় পদার্থের পৃথকীকরণে আমরা অধিশোষণ প্রক্রিয়াটা খুব ভালো ব্যবহার করতে পারি। যেমন কয়েকটি নিষ্ক্রিয় গ্যাসের মিশ্রণ থেকে উপাদানগুলিকে অধিশোষণ প্রক্রিয়ায় আলাদা করতে উদ্ভিজ্জ অঙ্গার, যেমন নারকেলের খোল পুড়িয়ে পাওয়া যে অঙ্গার, তাকে আমরা অধিশোষক হিসাবে ব্যবহার করব। আশা করছি ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ অল।